রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কি মনে করেন? সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল? না হলে তার হেরে যাওয়া কেন্দ্রের সংখ্যালঘু বুথে তৃণমূলের ঝুলিতে মাত্র 5টি ভোট কেন? এই অভিযোগ করেন কিভাবে? আজব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পরাজিত প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। দল আর রাজ্যের শাসনে নেই, বিজেপির কাছে চুরমার হয়ে গিয়েছে 15 বছরের তৃণমূল দুর্গ। কিন্তু এই হার অনেক নেতাই যেন মেনে নিতে পারছেন না, তাই ছুটছেন আদালতের দুয়ারে। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবিও জানিয়েছেন। বিজেপির পীযূষ কানুরিয়ার কাছে 316 ভোটে হেরেছেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। হাইকোর্টে করা মামলায় তার অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত একটি বুথে মাত্র 5টি ভোট পেয়েছে তৃণমূল। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। কাউন্টিং এ মেরে ধরে বের করে দিয়ে বলতে পারেন যে একদম রাষ্ট্রীয় সন্ত্রাস। মহামান্য আদালতের কাছে বিচারাধীন, মানুষের রায় রিফ্লেকশন যেন বিষয়টা আসে, এটার জন্য আমি আবেদন করছি। আবার চাইছি আমি চাইছি আদালতের তত্ত্বাবধানে রাজারহাট নিউ টাউনে আমি মিনিমাম 20,000 বেশি ভোটে আমি জিতেছি। প্রায় 95-এ তার বেশি ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট। সেই রকম বুথে যে ন্যারেটিভে ভোট হয়েছে এবছর, সেই ন্যারেটিভে তিনি কি করে মাত্র 5টা ভোট পান এবং সেখানে কি করে হিউজ ভোট পায় বিজেপি, এই প্রশ্ন তিনি তুলেছেন মামলায়। এবং তার পরিষ্কার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, তাই তাকে এখানে তার জয়টাকেই কার্যত পরাজয় হিসেবে দেখানো হয়েছে। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল, তাপস চট্টোপাধ্যায় কি তাই মনে করেন? সংখ্যালঘুরা কি নিজেদের পছন্দ মতো অন্য কোনো দলে ভোট দিতে পারেন না? সংখ্যালঘু এলাকার সিংহভাগ ভোট তৃণমূলই পাবে এমন কি কোথাও লেখা ছিল? সংখ্যালঘু ভোট অন্য দলে গেলে তা কি অস্বাভাবিক? ঘাসফুল শিবিরের নেতারা কি সংখ্যালঘু ভোটকে এতদিন তৃণমূলের সম্পত্তি ভাবতেন? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা দীর্ঘদিন ধরে মনে করেছে যে তারা একটা কমিউনিটির মালিক হয়ে গেছে। সেই কমিউনিটি ডান দিক যাবে না বাঁ দিক যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের গোলাম হিসাবে ট্রিট করেছে, মনে করতে যে তারা মাইনরিটিদের নিয়ন্ত্রণ করবে। কোনো কমিউনিটিকে বারবার করে ছোট করে দেখা, ইনফিরিয়ার করানো, এটা আলটিমেটলি মাইনরিটিদেরকে সব থেকে বেশি ক্ষতি করেছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রাজ্যের পর্যটন মানচিত্রে আরো এক নতুন নাম, কি? হলদিয়া। বন্দর শহর হলদিয়াকে এবার নতুন সাজে সাজিয়ে তোলার ভাবনা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। পর্যটন দপ্তরকে প্রস্তাব পাঠাবে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের শিল্পনগরী, বন্দর নগরী হলদিয়া। অস্তমিত সূর্যের আলোয় নদীর গায়ে হলুদ, লাজে রাঙা কোণে বউ। দেখেছিলাম সেদিন হলুদ সন্ধে, বসেছিলে তুমি হলুদ গায়ে, হলুদ শাড়ি সবুজ সাদা পাড়ে, আলতা রাঙা পায়ে। হলদিয়া, হলদি নদীর ঘুম পাড়ানিয়া গান। এবার সেই হলদি পাড়েই বেড়ানোর আসর, উইকেন্ড ট্যুরের নয়া ঠিকানা। নতুন সাজে সেজে উঠবে হলদির পাড়। সরকারের পালাবদলের পরেই পূর্ব মেদিনীপুরকে নতুন সাজে সাজিয়ে তোলার ভাবনা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। সাজগোজের ব্লুপ্রিন্টও রেডি। डेवलपमेंट प्रोग्राम के तहत আমরা গঙ্গা কিনারে সৌন্দর্যায়ন জন্য যে আছে প্রপোজাল তৈরি করাচ্ছি। আমি হলদিয়া আর জিওখালি এরিয়া যে আছে, যেখানে জিওখালিতে হলদি নদী আর রূপনারায়ণ নদী মিশছে, তো ওখানে একটু ভালো টুরিস্ট স্পট হতে পারে। আর আমাদের জেলায় যে আছে পর্যটন নিয়ে খুব ফেমাস আছে, অনেক স্কোপ আছে। এই ছাড়া অন্য জায়গায় भी আমরা এদিকে भी और দেখছি কি পাথরচাটা वगैरह যে আছে এরিয়া, যেখানে এখানে খজুরি में भी আছে সিল, मतलब লোনলি সি বিচ এখন পাওয়া যাচ্ছে। তো ওখানেও যদি কিছু আমরা ডেভেলপ করতে পারি, আর সঙ্গে সঙ্গে এই হলদিয়া সাব ডিভিশনে জিওখালি
আর হলদিয়া টাউনশিপ দিকে ওইদিকে भी আমরা প্রপোজাল রেডি করাচ্ছি। ভাইবল হলে ট্যুরিজম ডিপার্টমেন্ট নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে আর আমরা আশা রাখছি জরুর ফলীভূত হবে। আমাদের এখানে কলকাতা গঙ্গার পাড়ের মতন হলদি নদীর পাড়ে আমাদের যে দুটো ঘাট আছে, সেই দুটো ঘাটের মাঝখানে ওখানে বেদি তৈরি করে আমরাও সন্ধ্যা আরতি ওখানে যাতে প্রতিদিন হয় ব্যবস্থা করব। বন্দর শহর হলদিয়া বঙ্গোপসাগরের গা ঘেঁষা এক ছোট্ট শহর। দিনভর বন্দরে জাহাজের আনাগোনা, নদী পাড়ের সবুজ গালিচায় প্রাণের আরাম। বিকেল হলেই হলদির গায়ে হলুদ, কোণে দেখা আলো, পর্যটকদের উপচে পড়া ভিড়। এবার এই হলদি পাড়েই বেড়ানোর হাতছানি, হারিয়ে যাওয়ার নেই মানা। এখানে পুরো নদীর হাওয়াটা আসছে, আর বসার জন্য আরো ভালো জায়গা হয়ে গেলে মানুষের জন্য তো খুবই ভালো হবে। আমরা খুব খুশি হব, আরো ভালো জায়গা হবে আর কি। টুরিস্টরা খুশি হবে মনে হয়। একদম একদম, টুরিস্টরা তো খুবই খুশি হবে, আর আরো টুরিস্ট অ্যাট্রাকশনটা বাড়বে এই দিকটা। সবাই এখানে খুব ভালো না যে পরিবেশটা, তো সবাই নিজের মনটাকে ভালো করতে আসে। আর সরকার যে এই উদ্যোগ নিতে চাইছে কতটা ভালো? খুবই ভালো লাগলো আমার। আমি হলদিয়াতে থাকি, তো এবার হলদিয়ার মানুষের খুব ভালো লাগলো। পর্যটনের ভালো একটা পীঠস্থান হয়ে যাবে। ভিড় কেমন হয়? ভিড় হয় শনি রবিতে নদীর পাড়ে কম করে 3-4 হাজার লোক কম করে যাওয়া আসা করে। প্লাস হচ্ছে সারা দিন তো এমনিই আছে, সেগুলো তো কম থাকে, কিন্তু বিকেলের দিকটাতে মেনলি বিশাল ভিড় হয়। হলদিয়া শহরকে জড়িয়ে রেখেছে রূপনারায়ণ আর হলদি। নদীর মিঠে হাওয়ায় ভালোবাসার গান। দুই নদীর মিলনস্থলে আবার হাত বাড়িয়েছে হুগলি। রূপনারায়ণ, হলদি আর হুগলি, 3 নদীর ঢেউ মিলেমিশে একাকার, যে ঢেউয়ে মিশে আছে শুধুই বেড়ানোর হাতছানি। নদী ঘেরা হলদিয়া, হলদি নদীর তীরে হলদিয়া, সেই হলদিয়ার সৌন্দর্যায়ন একই সঙ্গে নদী তীরবর্তী জেলার গেঁওখালী সহ অন্যান্য উপকূলীয় এলাকাকে ঘিরেও পর্যটনের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে চাইছে জেলা প্রশাসন। সেজন্য রাজ্যের নতুন সরকারের কাছে জেলা প্রশাসন একটি প্রস্তাবও পাঠাচ্ছেন। লক্ষ্য পর্যটনের উন্নতি। শিল্প শহর হলদিয়া, তাকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে তা আরও ভালো করে গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন জেলা শাসক নিজেই। হলদিয়া থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। তিনি পরাজিত, পরপর 2টি বিধানসভা ভোটে হেরেছেন, তারপরও হার মানতে নারাজ। 21-এর পর 26-এও হারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পরপর 2বার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন, কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা। একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে 2বার 2 কেন্দ্রে হার। হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এ এক বেনজির ঘটনা। 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিনি, উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণে ভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, হার মেনে নিয়েছিলেন। हार मेने निए देन हुंकार, से एक इतिहास। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए, सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। একসময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া, সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। নিজের গড় উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। অনেকেই তাই মনে করেন জয়ের থেকেও কামব্যাকে গৌরব বেশি। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। 21-এর ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের গণনা কেন্দ্রে লোডশেডিং নিয়ে। 26-এ হারের পর তার নিশানায় গণনা প্রক্রিয়া। হেরে গেলে হাজারো অভিযোগ, জিতে গেলেই সব ঠিক। গত কয়েক বছর ধরে একের পর এক ভোটে বিজেপির কাছে হেরে চলেছে কংগ্রেস। প্রতিবারই হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, অথচ সেই রাহুলই চুপ থাকেন যখন তার দল কেরলে যেতে কিংবা তামিলনাড়ুতে কুর্সির কাছে পৌঁছে যায়। তখন ইভিএমে কোনো কারচুপি দেখতে পান না। বিজেপির বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনে তো নরেন্দ্র মোদী নিজে স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার, অথচ দেখা যায় 240টা আসন পেয়েছে বিজেপি। ইভিএমে কারচুপি করলে তো নিজেদের 300 আসন অন্তত নিশ্চিত করে নিত বিজেপি। অযোধ্যায় মহা সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে সেই অযোধ্যা আসনে পিছিয়ে ছিল বিজেপি। ইভিএমে কারচুপি করা গেলে নিশ্চয়ই এরকম ফল হতো না। 240কে মেনে নিয়েই মোদী এগিয়েছেন, ভুল শুধরে নিয়েছেন, যার ফল একের পর এক ভোটে জয়। বাংলা বিহারের মতো রাজ্যেও পদ্ম ফুটিয়েছেন তিনি। এই সাফল্য পেয়েছেন কারণ হারকে মেনে নিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন। আর যিনি হারটাই মানতে পারেন না, তিনি আর হার থেকে শিক্ষা নেবেন কি? তখন গন্তব্য হাইকোর্ট, ভোটে হেরে কোর্টে। নিউজ 18 বাংলা।